বাকরা মসজিদ ভাঙা নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে সিদ্দিকুল্লার আলটিমেটাম। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাজপথে নামলো কোটি মুসলমান। এই বিমানবন্দরের এই মসজিদের জন্য এই বিমানবন্দরের কোনো অসুবিধা হয়নি। সরকারি সম্পত্তির উপরে এত এত মন্দির, এই পশ্চিমবাংলার বুকে কয়েক লাখ মন্দির আছে, সরকারি সম্পত্তি দখল করে বসে আছে। সেই মন্দিরগুলোকে কেন ভাঙার পারমিশন দেওয়া? ক্ষমতার বড়াই থেকে মসজিদ ভাঙবেন না, ক্ষমতার বড়াই থেকে মসজিদের অস্তিত্ব লোপাট করবেন না। এই বিজেপি আসবি নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে দাঁড়িয়ে আছে আসবি, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় দাঁড়িয়ে আছে আসবি, মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে, মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত্র তোদের বিরুদ্ধে ওয়ান এন্ড ওয়ান ফাইট করার জন্য ভারতবর্ষের মধ্যে একমাত্র কি বলছে। দর্শক শুভেচ্ছা নেবেন। আজকে আমরা আবারও অন্তরালের আলাপ অনুষ্ঠান নিয়ে এসেছি। দর্শকের কাছে ভালো লাগবে, সেই ভালো লাগার জায়গা থেকে কথা বলতে এসেছি। আজকেও ঠিক আমরা একটা বিষয় নির্ধারিত বিষয় নিয়ে কথা বলবো না, আমরা সমসাময়িক দু একদিনের মধ্যে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়েই কথা বলবো। সেই জায়গা থেকে আমাদের বিষয় নির্ধারিত নয়। আমাদের অনুষ্ঠানের নাম অন্তরালের আলাপ। আগামী 20 জুলাই থেকে 13 আগস্ট 2026-এর মধ্যে ভারতবর্ষে ঠিক কি কি ঘটতে চলেছে আপনি জানেন? তবে শুনুন, সকলের জানার জন্য ভিডিওটিকে শেয়ার করে দিতে অনুরোধ করব, আর আপনারও মতামত রেখে যাবেন একটি লাইকের সঙ্গে। সংসদে বর্ষাকালীন অধিবেশনে কেন্দ্রীয় বর্তমান সরকার যা করতে চলেছে, যেসব বিল আনতে চলেছে, সেই সব বিল যদি পাশ করাতে পারে তাহলে আগামী দীর্ঘ কয়েক দশক ধরে ভারতবর্ষ হয়ে যাবে আরো একবার পরাধীন, আরো একটা ব্রিটিশ সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত হবে ভারতবর্ষে, যেটা আমার জন্য, আপনার জন্য, কারো জন্য ভালো হবে না। আপনার মতামত দিয়ে যাবেন, কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভারতের লোকসভা এবং রাজ্যসভার মনসুন অধিবেশনে প্রথমত অত্যন্ত গুরুত্ব সহকারে আসতে চলেছে ডিলিমিটেশন বিল। এই ডিলিমিটেশন বিল পাস করাতে পারলেই 543 থেকে ভারতের লোকসভার আসন গিয়ে পৌঁছবে প্রায় 850-এ। এই 850 সিট হয়ে যাওয়া মানেই ভারতীয় জনতা পার্টির জন্য হবে সুখের দিন। তারা প্রচুর পরিমাণে সিট জিতে আবার ক্ষমতায় আসবে এবং দীর্ঘদিন টিকে থাকবে। ভবিষ্যতে বিজেপিকে হারানো খুব কঠিন হয়ে দাঁড়াবে ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দলের জন্য। ভারতবর্ষের লোকসভার মোট আসন হচ্ছে 543। ডিলিমিটেশন এনে সেই আসন সংখ্যা বাড়িয়ে করা হবে প্রায় 850। এই 850 আসন কেন করা হচ্ছে, কেন বাড়ানো হচ্ছে? না, ভারতীয় জনতা পার্টি তথা এনডিএর যে যে এলাকাগুলোতে, অঞ্চলগুলোতে ক্ষমতা বেশি, সেখানে আসনকে ভেঙে বাড়িয়ে নেওয়া হচ্ছে যাতে তারা নিশ্চিতভাবে সেখানে জিততে পারে। যদি 3টে আসন ভেঙে 5টা করা হয়, উদাহরণস্বরূপ বলছি, তাহলে সেই 3টে আসনে জিতছিল, তারপরে তারা 5টা আসনে জিতবে একই ভোট প্রাপ্তির মাধ্যমে। এই হারে তারা প্রচুর পরিমাণে আসন সংগ্রহ করে নিতে পারবে 2029 লোকসভায় জেতার জন্য, এবং তাদের ইচ্ছা মতো, প্রয়োজন মতো, তাদের পরিকল্পনা মতো ভারতবর্ষকে সংবিধান পরিবর্তন করে, আইন পরিবর্তন করে নিজেদের মতো করে পরিচালনা করতে, বা হিন্দু রাষ্ট্র গঠন করে ভারতবর্ষকে, ভারতবর্ষের সেকুলারিজম যেটা ছিল তাকে ধ্বংস করে দিয়ে উগ্র হিন্দুত্ববাদের উপর দিয়ে এই দেশকে চালাতে তারা সমর্থ হবে। এই মনসুন অধিবেশনে আরো একটি বিল আসছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে, ধরুন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা যে কোনো মন্ত্রী যদি কোনো কারণে পুলিশে আটক হন এবং 30 দিনের বেশি জেলে আবদ্ধ থাকেন, তাহলে তার মন্ত্রিত্ব স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। এটা বিরোধীদের রাজনীতি থেকে শেষ করে দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর আইন আসছে। আরো একটা ভয়ঙ্কর বিল পাশ হতে চলেছে। যদি 2/3 সাংসদ সংখ্যা এনডিএর পক্ষে থাকে তাহলে এই বিল পাশ হবে। সেটা কি না, পুঁজিবাদী পুঁজিপতিদের বাজার একেবারে ঢালাও ভাবে খুলে দেওয়া হবে। পুঁজিপতিরা ব্যবসা করবে, ভীষণভাবে লাভ করবে, তারা দেশব্যাপী, ভারতবর্ষব্যাপী সেই ব্যবস্থা করে দেওয়া হবে এই নতুন বিল এনে, নতুন আইন তৈরি করে। আরো কি হবে জানেন? কর্পোরেট সংস্থাগুলোকে আরো বেশি বেশি রোজগারের ব্যবস্থা করে দেওয়া হবে। কর্পোরেট সংস্থা, পুঁজিপতি দেশটাকে সম্পূর্ণভাবে কবজা করে নেবে এবং নিজেদের মতো করে গরিব মানুষকে, সাধারণ মানুষকে বঞ্চিত করে দেশটাকে শোষণ করতে থাকবে। তবে হ্যাঁ, এইসব বিল নির্ভর করছে সংসদের উভয় পক্ষে 2/3 সাংসদ সংখ্যার সম্মতিক্রমে, নচেত বিল পাশ করাতে পারবে না। এর আগে ডিলিমিটেশন বিল পাশ হয়নি সংখ্যার অভাবে। এরপর সংখ্যা পেয়ে গেলে, যার জন্য সংখ্যা সংগ্রহের কেনা বেচার বাজার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে সারা ভারতবর্ষের প্রধানত এমপি এবং এমএলএ পর্যন্ত প্রচুর পরিমাণ টাকা দিয়ে কিনে নেওয়া হচ্ছে। একেবারে মেছো বাজারের মতো, হাট বাজারের মতো করে ভারতবর্ষের এমএলএ এমপিদের কেনা বেচা করে নেওয়া হচ্ছে। অপেক্ষা করুন, আগামী 20 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত ভারতবর্ষের ভূমিকম্প ঘটাতে পারে এনডিএ সরকার, নাকি জাতীয় কংগ্রেস
রাহুল গান্ধী সহ ভারতবর্ষের অন্যান্য দলের নেতারা এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে আটকে দিতে পারে সংসদে আসা বিলগুলি, যদি সংসদে আসা বিলগুলিকে আটকাতে পারে বিরোধী রাজনৈতিক দলের নেতারা, তাহলে ভারতবর্ষ দাসত্ব থেকে বেঁচে যাবে, ভারতবর্ষ আরো একটা ইংরেজ শাসনের হাত থেকে বেঁচে যাবে, ভারতবর্ষ পরাধীনতার হাত থেকে বেঁচে যাবে আরো একবার। চলুন দেখা যাক স্বাধীনতার লড়াই আর পরাধীনতার লড়াই কে জয়ী হয়, আর আমাদেরই বা সাধারণ মানুষের অবস্থা কোথায়। এই বিমানবন্দরের এই মসজিদের জন্য এই বিমানবন্দরের কোনো অসুবিধা হয়নি। সরকারি সম্পত্তির উপরে এত এত মন্দির, এই পশ্চিমবাংলার বুকে কয়েক লাখ মন্দির আছে, সরকারি সম্পত্তি দখল করে বসে আছে। আমি হিন্দু হয়েই বলছি, এয়ারপোর্ট বিমানবন্দরের ভেতরে যে মসজিদটা আছে সেই মসজিদটা ভাঙা হবে শুনছি। কেন? আমার প্রশ্ন কেন? কারণ আমি ছোট থেকে এখানেই বড় হয়েছি, এয়ারপোর্ট বিমানবন্দরের পাশেই আমার বাড়ি। আমি দেখেছি এই বিমানবন্দরের এই মসজিদের জন্য এই বিমানবন্দরের কোনো অসুবিধা হয়নি। কারণ এখান দিয়ে কেন বলছি, কারণ আমরা যখন ছোট ছিলাম বিমানবন্দরের ভেতরে ঢুকে বিমান চলাফেরা মানে বিমান ওঠানামা করা আমরা দেখতে পেতাম। এখন অনেক উন্নত হয়ে গেছে, এখন এয়ারপোর্টের ভেতরে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু বিমান উঠতে, প্লেন উঠতে বা নামতে ওই মসজিদ কোনো সমস্যা সৃষ্টি করে না। তবুও কেন এই বিমানবন্দরের ভেতরে থাকা মসজিদটাকে ভাঙার পরিকল্পনা চলছে? আমি এখন একটা কথা বলি যে এই বিমানবন্দরটা ভাঙা কি এতটাই জরুরি? তাহলে সরকারি সম্পত্তির উপরে এত এত মন্দির, এই পশ্চিমবাংলার বুকে কয়েক লাখ মন্দির আছে, সরকারি সম্পত্তি দখল করে বসে আছে। আমি হিন্দু হয়েই বলছি, তাহলে সরকারি রাস্তার ওপরে যে মন্দিরগুলো, সরকারি জলের ট্যাঙ্কের গায়ে যে মন্দির আছে, এরকম অনেক আছে, খোঁজ নিয়ে দেখবেন সরকারি সম্পত্তির উপরে, সেই মন্দিরগুলোকে কেন ভাঙার পারমিশন দেওয়া হচ্ছে না? আমি হিন্দু মুসলিম বুঝি না, আমি বুঝি ওপরওয়ালা একটাই, বিভেদ সৃষ্টি করেছি আমরা, হিন্দু মুসলিম সৃষ্টি করেছি আমরা, সবার আগে মানুষ, আমরা বাঙালি। আমরা এতদিন জানতাম আমরা বাঙালি, কিন্তু বর্তমানে 2026-এর পর থেকে আমরা টের পাচ্ছি আমরা জাতির নির্বিশেষে আছি। হিন্দু মুসলিম শিখ ঈসাই এগুলোকে আঙুল দিয়ে দেখানো হচ্ছে কেন? এই নীতিতে তো আমি অন্তত ছোট থেকে বড় হইনি, যার জন্য আমার ভেতরে লাগছে। আমাদের ঘরে ছোট ছোট আমাদের ছেলেমেয়েরা বড় হয়েছে, আমাদের নাতি নাতিরা, এরা কি শিখবে? জাতির বিভাজন। এইটা থেকে একটু বিরতে থাকলে হয় না? আমি জানি না, আমার এটা খারাপ লাগলো তাই বললাম যে মন্দির মসজিদ নিয়ে খেলা এটা বন্ধ। মসজিদের জায়গায় এয়ারপোর্ট ছিল না, এয়ারপোর্টের জায়গায় মসজিদ ছিল, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। সেই বড় প্রশ্নের উত্তরে আসে যে মসজিদের প্রায় 1 যুগ পরে কিন্তু এয়ারপোর্টটা হয়েছিল। এতদিন পর্যন্ত কিন্তু কখনো নিরাপত্তা হানি হয়নি, কিন্তু আজকে বিজেপি সরকার আসার পরে কোথাও গিয়ে মনে হচ্ছে যে মসজিদে নামাজ পড়তে আসার পরে নিরাপত্তা হানি হবে। যদি এমন তাদের মনে হয়ে থাকে, রাষ্ট্রীয় সুরক্ষার স্বার্থে মসজিদকে যে পুনর্স্থাপন করার ভাবনা অবশ্যই ভাবা হোক। প্রত্যেকটা ধর্মকে যে সমান রাইট আছে, প্রত্যেকটা আমাদের ধর্ম চালন করার, ধর্ম পালন করার, ধর্ম যে যার মতো ভাবে যে সংবিধান আমাদের যে রাইট দিয়েছে সেই রাইটকে আমরা যেন মান্যতা পাই। কোথাও গিয়ে যেন মুসলিমদের মনে না হয় যে মাননীয় শুভেন্দু অধিকারী সরকার শুধু হিন্দু সরকার, এটা বাংলা, এই বাংলা সম্প্রীতির বাংলা। এই বাংলাকে সম্প্রীতির বাংলায় অক্ষুণ্ণ রাখার জন্য মাননীয় শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব তিনি যেন সকলের মুখ্যমন্ত্রী হয়ে বাংলাতে তিনি থাকেন।